আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলাম, তো উঠম আর কি, ঘুমাবারই পাই নাই ঠিকঠাক। তারপরে উঠলাম, ওইটা হেরে পরে করলাম যাকে ভিডিওটা করি, তারপরে বাকি কামগুলা করি। একটা পান মুখে দিলাম। আলাপ হইলো কালকে যে বাংলাদেশ ঠকলো এটা নিয়ে, মানে আমরা এই ম্যাচ ঠকতেই পারি, এটা নিয়ে আমাদের কোনো ছিল না। হংকং চায়না আমাদের থেকে অনেক ভালো দল, এটা নিয়েও আমাদের কোনো আফসোস নাই। আমরা এটা আগে দিয়ে ভাবছিলাম যে ম্যাচটা ড্র করতে পারলে ভালো, আর ঠকলে ঠকতেই পারি, এটা সিম্পল জিনিস, আমরা ঠকতে অভ্যস্ত। কিন্তু ম্যাচটা যেইভাবে ঠকলো, যেই কারণে ঠকলো, এইগুলাকে মেনে নেওয়ার মতো, মানে আপনি দেখেন প্রথম একাদশটা যেখানে আসলে আমাদের ভালো ভালো খেলোয়াড় এবিলিটি আছে, তো আমি আসলে কেন খেলোয়াড়গুলো রমামো না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তারপরে যাই নামাইলো পরে, মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা যে যখন মানে পরবর্তী খেলোয়াড়গুলো নামাইছে, তখন হলো এই মোটামুটি একটা খেলার কিন্তু একটা গতি ফিরেছিল, যেটা আমরা দেখছি আর কি। কিন্তু তার এক পর্যন্ত খেলা একটা ধীরগতি ছিল, এবং ম্যাক্সিমামই হচ্ছে যে হংকং চায়নার পক্ষেই বলগুলো কাজ করতেছিল, এবং তারা হচ্ছে মোটামুটি মাঠটারে কন্ট্রোল রাখছিল। কিন্তু যখন আমরা মানে একদম ফার্স্ট হাফের লাস্ট মিনিট যেটা আর কি, ওই মিনিটে গিয়ে আমরা প্রথমেই 12 মিনিটের কালে হামজা চৌধুরীর অসাধারণ গোল, দুর্দান্ত গোল, যেটা আসলে কল্পনা করা যায়। বাংলাদেশের হয়ে যেদিন দেশের মাঠে হামজা চৌধুরী প্রথম দিন খেললো, ওই দিনও গোল করছিল, এবং এই দিনও প্রথম 12 মিনিট এটা গোল করলো। তো ভালো, আমরা তো খুব উচ্ছ্বসিত, খুব সুন্দর খেলা। মানে আমার কথা হচ্ছে যে আপনি একদম লাস্ট হাফে আপনি দুইটা জিনিস চিন্তা করবেন, যে মাঝখানে যা হয়েছে ফার্স্ট হাফে লাস্ট মিনিট, আর পরবর্তীতে 90 মিনিটের পর যে এক্সট্রা টাইম দিল, এই এক্সট্রা টাইমের ওইটাও লাস্ট মিনিট, এই 2 মিনিটে আমরা দুটা গোল খেয়েছি। মানে এই শেষ সময় যে গোল খাওয়া বা এই ভরাডুবি, এইগুলো তো আসলে মানে নেওয়ার মতো না। মানে আপনি তো চাইলে একটা টাইম লস্ট করতে পারতেন ওই জায়গায়, আপনি একটা কৌশল, মানে খেলাতে ফুটবল খেলায় টাইম লস্ট করারও একটা কৌশল। আপনি গোল করলেন, 3 গোলের সমতা, 1 মিনিট আছে, তো আপনি তো জানেন এই যে আসলে 1 মিনিটে আর একটা গোল আমি করার থেকে না খাওয়াটাই উত্তম, বা 1 মিনিট আমি 1 মিনিট লস্ট করে দিই, ম্যাচটা ড্র হয়ে যাব। কিন্তু আমরা হিরা করলাম না করে হিরে এই ম্যাচটা আমরা যা ঠকলাম, 4-3 গোলে ঠকলাম। এবং সব থেকে বেশি যে জিনিসটা খারাপ লাগছে খেলার লাস্টে হচ্ছে হামজা চৌধুরীর যে মুখের তাকানো, এবং পুরো টিম, এই ধরনের সমস্ত কিছুর দায়ভার এটা হচ্ছে কাবরেরা। এই হ্যাভিয়ার কাবরেরারে যদি এই বাফুফের দিকে না সরায়, তাহলে এই যাচ্ছে যে বাংলাদেশের ফুটবল কোনো উন্নতি হবো না। কারণ যে খেলার স্ট্র্যাটেজি বোঝে না, মানে খেলোয়াড় পরিবর্তনের বিষয়গুলো বোঝে না, একাদশ সিলেক্ট করা বোঝে না, এদেরকে দিয়ে এই ধরনের কোচ দিয়ে আসলে কি সম্ভব? আর হ্যাভিয়ার কাবরেরা যখন বাংলাদেশে এসে, তখন তো আসলে মনে করেন যে বাংলাদেশে এত হাই প্রোফাইল খেলোয়াড়গুলো ছিল না, এদের জন্য হয়তো বাংলাদেশের খেলোয়াড়রা পারফেক্ট ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই হাই প্রোফাইল খেলোয়াড়গুলো আছে, এদের আসলে কোচিং করানোর মতো হ্যাভিয়ার কাবরেরার যোগ্যতা ভাই নাই। তাই বাফুফের প্রেসিডেন্ট তাবিদ ভাই, আপনারা ভাই অনুরোধ করি, দয়া করে এই হ্যাভিয়ার কাবরেরা সরান। তাতে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আর ফুটবলের দিকে একটা আমেজ পাইছে, মানুষ খেলা দেখে, মাঠে যায়, আপনার টিকিট দিতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে একটা নতুন জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারের সাথে আমরা ভাসতে চাই। বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই, আমরা বিশ্বকাপে খেলতে চাই, আমরা এরকম একটা স্বপ্ন দেখি। সেই জায়গা থেকে আপনার হচ্ছে একটা ভালো মানের একটা কোচ আনতেই হবে। এই হ্যাভিয়ার কাবরেরা ওরে সরাই দিতে হবে, ইমার্জেন্সি মোড় দিতেও। সেটা আপনারা, আমি একটা দেখলাম যে 14 তারিখের পরে হয়তো তার সিদ্ধান্ত হবে বা এটা কোনো শব্দ না, বলেন যে 14 তারিখের পরে তারা সরাই দেওয়া হবে, নতুন কোচ আনা হবে, নতুন কোচ খুঁজতে থাকেন। এটাই আপাতত কথা। সামনে ম্যাচ আছে, সামনে ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের জন্য শুভকামনা, হামজা চৌধুরীর জন্য শুভকামনা, শামির চুম্পা আমিদুল যারা আসছে, এবং পুরো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আপনাদের জন্য। ফুটবলের সাথে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবলে ভালো কিছু করবে। আসসালামু আলাইকুম।